অবহেলা করছে। অর্থ উপদেষ্টার এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যে কারণে, এবং উনি বলছেন নির্বাচিত সরকার আগে মূল্যস্ফীতি পুরোপুরি সমাধান করা কঠিন, এটা আপনি কিভাবে দেখেন? দেখুন, কারণ এই সরকারকে তো আপনারা সমর্থন দিয়েছেন, রাজনৈতিক সরকার না হলেও রাজনৈতিক দলের সমর্থন তো আছে, তাহলে কেন এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে দেখুন না? আমি আপনাকে খুব পরিষ্কার একটা কথা বলে দিই। এই সরকার ক্ষমতায় এসেছে 6 মাস হয়েছে প্রায়। 6 মাসে তাদের যে অবদান, অর্থাৎ একটা এই জাতির যে সমস্ত সমস্যাগুলো ছিল সেগুলোকে কতটা যুক্তিসঙ্গতভাবে তারা অ্যাড্রেস করতে পেরেছে, মানুষকে কতটা তার কাঙ্ক্ষিত ফল বা প্রত্যাশিত ফলের কতটুকু দিতে পেরেছে। আমি আরও যদি সহজভাবে বলি, আপনি বাজার দরের দিকে তাকান, নিয়ন্ত্রণের বাইরে। আপনি আইনশৃঙ্খলার দিকে তাকান, নিয়ন্ত্রণের বাইরে। ছিনতাই রাহাজানি আগে যেমন ছিল সেই রকম বেড়ে গেছে এখন। আপনি দেখবেন, আমি ইতিমধ্যেই আমি দেখছি অনেকে আমার পরিচিত 2-4 জনকে বলেছে কেন নিয়ন্ত্রণের বাইরে বলে আপনি মনে করেন? না না, এটা নিয়ন্ত্রণের বাইরে নিয়ন্ত্রিত হচ্ছে না। অর্থাৎ এগুলো দিন দিন যখন বেড়ে চলে যাচ্ছে তখন এটা নিয়ন্ত্রণের বাইরে। যদি নিয়ন্ত্রণের বাইরে না তাহলে তো এটা বেড়ে যাওয়ার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন বলে যাচ্ছে না। এই কারণে সরকার যে একটা সরকারের যে এখানটাই হলো এই যে প্রফেসর জনাব ইউনূস যে কথাটা বলেছেন যে একটি রাজনৈতিক সরকার ছাড়া, এই কথাটা এতটাই যুক্তিসঙ্গত। এটা অর্থ উপদেষ্টা যে বলছেন। হ্যাঁ, অর্থ উপদেষ্টা, সরি। অর্থাৎ একটা নির্বাচিত সরকার যখন আসে তার সর্বপ্রথম বিশ্বাস হলো যে আমাদের পিছনে জনগণ আছে, কারণ জনগণ আমাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছে। আপনি যদি অতীত স্বৈরাচারের মতো ভাবেন যে জনগণের ম্যান্ডেট সারা ক্ষমতায় আসবেন, তাইলে সেই সরকার অন্য জিনিস। কিন্তু পপুলারলি ইলেক্টেড কোনো গভর্নমেন্ট, তার প্রথম বিশ্বাস হলো দেশীয় এবং আন্তর্জাতিক সমস্যা সমাধানে যে আমার পিছনে আমার জনগণ আছে। এবং ওই সময় আরও একটা জিনিস যেটা থাকে, সরকার এটাও বিশ্বাস করতে পারে যে যারা সংসদে বিরোধী দল আছে তারাও আমার পক্ষে, কারণ তারাও জনগণ দ্বারা নির্বাচিত। সেই সব আপনি মনে করছেন যে জনগণ নেই? না, জনগণ নেই না, এই সরকারই বিশ্বাস করতে পারছে না। কারণ জনগণের একটা ঐক্যমত্যের ভিত্তিতে তারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছে, এবং জনগণ যেটা মনে করেছে যে এটা একটা সাময়িক সময়ের জন্য, ওনারাও সেই রকম একটা অবস্থা নিয়েই বসেছিলেন। এখন আজকে যে জিনিসটা হচ্ছে, মানুষের মধ্যে নানা রকম প্রশ্ন দানা বেঁধেছে। সেটা হলেই যে এই সরকার বলতেছে সকল সংস্কার যেসব জিনিস টার্মগুলোকে তারা ইতিমধ্যে ফিক্স করেছে এবং যেসব সংস্কারের জন্য কমিশন করেছে, তাদের রিপোর্ট অনুসারে সেইগুলো বাস্তবায়ন করতে গেলে তাদের যে সময় লাগবে তাতে 5-7-10 বছরের নির্বাচন করা সম্ভব না। এখন মুশকিল হলো তারা, আমি এভাবে লাইনটা আমার শেষ করি, সেজন্য একটা নির্বাচিত সরকারের বিকল্প কেবলই নির্বাচিতই একটা সরকার। ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার সানি আব্দুল হক, আপনি কিভাবে দেখেন অর্থ উপদেষ্টা যেটা বলেছে যে রাজনৈতিক সরকারগুলোর সুবিধা হচ্ছে রাজনৈতিক পলিটিক্যাল আর্মসের কথা উনি উল্লেখ করেছেন, এবং যে কারণে এটা না থাকার কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টা তো শুধু আসলে একটা হলিস্টিক রিডিং আকারে আমাদেরকে পড়তে হবে। আসলে কোনো একটা স্পেসিফিক ফ্যাক্টরের কারণে এরকম হচ্ছে এমনটা মনে করি না। তবে যেটা আমার পার্সোনাল হাঞ্চ যেটা আর কি তিনি যেটা বোঝাতে চাইছেন, যদি আমি মনে করি তিনি হয়তো মনে করছেন যে যদি একটা ইলেকটেড গভর্নমেন্ট ক্ষমতায় আসে তাহলে হয়তো বিনিয়োগকারী থেকে শুরু করে ব্যবসায়ীগণ তারা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারবেন, এবং সেক্ষেত্রে মূল্য নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ এগুলো হয়তো আর অনেকটা স্বস্তির জায়গায় ফিরে আসবে। তবে এটা তো সঠিক যে আমি তার সাথে এই এক্সটেন্টে একমত, এটা তো সঠিক যে গত 6 মাসে জনজীবনে দ্রব্যমূল্যের বাজারের ব্যবস্থা বলুন, দাম নিয়ন্ত্রণ বলুন, আসলে জনজীবনে যে ভিজিবল যে চেঞ্জ, দৃশ্যমান কোনো পরিবর্তন আসলে আমরা খেয়াল করি নাই। তবে এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার গত 6 মাসে আসলে কতগুলো চ্যালেঞ্জেস ফেস করেছে। তারা ক্ষমতায় আসার পরেই যে আমরা যে বন্যা কবলিত হলাম, যে পানি সন্ত্রাসের শিকার হলাম ভারতের দ্বারা, সেটা ট্যাকল করতে হয়েছে। এরপরে রিপোর্টে এসে 136টার বেশি আন্দোলনকে ট্যাকল করতে হয়েছে এই গভর্নমেন্টকে। এই চ্যালেঞ্জগুলো আছে। তাছাড়া আওয়ামী লীগের তো বারবার করে বিভিন্ন রূপ রং পরিবর্তন করে আবার পুনর্বার ফিরে আসার যে বিভিন্ন প্রয়াস দেখিয়েছে, সেগুলোকে ট্যাকল করতে হয়েছে। তো একটা টোটালিটি আপনি যদি কনসিডার করেন, পারহ্যাপস ইট উইল বি টু আনফেয়ার to judge them within 6 months time. It's a very short time to judge them. এইটা একটা। আর আমার সহ আলোচক বিন্দু যেটা বললেন যে জায়গাটা, সেটা হচ্ছে যে
এই অন্তর্বর্তীকালীন সরকার এটা কার, এটা আসলে ছাত্রদের না এটা কোনো রাজনৈতিক দলের, এটা আই থিঙ্ক ইট ডাজন্ট ম্যারিট এ লং ডিসকাশন। এটা লম্বা ডিসকাশন লাগবে এটা আমি প্রয়োজন বোধ করি না। কেন? কারণ এই সরকারও একচ্ছত্রভাবে দাবি করছে না যে আমি অমুক দলের বা অমুক গোষ্ঠীর বা অমুক একটা অংশের, তারাও দাবি করছে না। আবার ছাত্ররাও বলছে না তারা শুধু আমাদেরই, আবার অন্য কোনো রাজনৈতিক দলও বলছে না তারা আমাদের। আসলে ইন্টারেস্টিং বিষয়, আফটার এ লং টাইম, ভেরি লং টাইম, যে আমরা বোধহয় স্বাধীনতা পরবর্তী সময়ে এই প্রথমবার অনেক অমিলের জায়গা থাকা সত্ত্বেও, রাজনৈতিক দ্বন্দ্ব, আদর্শিক দ্বন্দ্ব এগুলো থাকা সত্ত্বেও আমরা জাতীয় প্রশ্নে অনেক কটা প্রশ্নে আমরা একমত হয়েছি এবং আমরা বারংবার ফিরে গেছি। এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দল, স্টেক হোল্ডার্স, অংশীজন যারা আছেন তাদেরকে ডেকেছেন। আমরা সবাই কিন্তু যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম তারা কিন্তু তাদের ডাকে সাড়া দিয়েছি। প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে ছাত্রদের ডাকে সাড়া দিয়ে তিনি এসেছেন। সেই জায়গা থেকে এটা বলার কোনো স্কোপ কারো থাকে কিনা, যেমনটা বদিউর রহমান বললেন যেটা ছাত্রদের সরকার? আসলে এটা যদি আপনি মানে ডিপেন্ডস আপন হাউ ইউ ইন্টারপ্রেট আর কি। আমি ছাত্রদের, এটা যদি আপনি ভেরি স্পেসিফিক ন্যারো ইন্টারপ্রিটেশন নেন, এখন একটা দল ফুটবল খেলায় ট্রফি জিতেছে, আসলে 11 জন খেলোয়াড় বা আরও সাবস্টিটিউট থাকে 12 জন 22 জন খেলোয়াড়কে কি সবার হাতে মিলে একসাথে কি ট্রফি দেওয়া যায়? কাকে ট্রফি দেয়? ক্যাপ্টেনকে ডেকে ট্রফি দেয়। তার অর্থ কি এই যে একজন খেলোয়াড়কে ট্রফি দেওয়া হলো? তো যারা আন্দোলনের সম্মুখ সারিতে ছিল, ইফ আই ড্র অ্যান অ্যানালজি, আপনি দেখেন একটা ফুটবল ম্যাচের সঙ্গে দেখেন, একজনকে রাখা হয় গোল করার জন্য, আরেকজন গোল রক্ষার জন্য। এই রক্ষার জন্য মানুষটা সবার পেছনে থাকে, এরপর ডিফেন্ডার্স, মিডফিল্ডার্স, এরপর স্ট্রাইকার্স, এভাবে সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই একটা মানুষ গোল করে। তো আপনি সবার সম্মিলিত প্রচেষ্টায় যে ফাইনালি গোল করলো, সবাই লাফিয়ে তার ঘাড়ে উঠে চড়ে। ব্যাপারটা বোধহয় এরকম হয়েছে যে গত এই ফ্যাসিস্ট রেজিমে যারা 16 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল, অংশীজন যারা আন্দোলন করেছে, তারা আসলে ফাইনালি গোলটা করেছে। হ্যাঁ, তারা সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে, এই জন্য তারা হাইলাইটেড হচ্ছে। বদিউর রহমান, আপনি কিভাবে দেখেন যে মূল্যস্ফীতি আসলে এভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন, এবং পাশাপাশি ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখছেন? পরেরটা আগে বলি। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তটা তো এটার উপর আমি এর আগে একটাতে বলেছিলাম যে সরকার বেকায়দায় পড়লে অর্থ সংগ্রহের জন্য সবসময় সহজ পন্থা চায়। যার থেকে ট্যাক্স নিতে পারছে না তাকে ধরার কোনো রকমের কৌশল করতে পারছে না, অতএব সহজ পন্থা হলো ভ্যাট বাড়িয়ে দেওয়া, জনগণের উপর দিয়ে যাবে। এটা আমি সমর্থন করি নাই, আমি এটা পছন্দও করি নাই, সমর্থনও করি নাই। এমনি মানুষের যে অবস্থা তার মধ্যে ভ্যাট বাড়াচ্ছে, এর পেছনে তো আপনার IMF-এর চাপও আছে। ওদের টাকা নিয়েছে, তারা কিছু শর্ত দিয়েছে, সেগুলোর জন্য বাড়াতে হবে। তো ইনহেরিট করেছে শেখ হাসিনার থেকে, রাষ্ট্রীয় ধারাবাহিকতা থাকবে, টাকা তো লাগবে। সাহস তো নাই যে আমরা তোমার IMF-এর এই শর্ত মানলাম না। এটা যদি মাননীয় প্রধান উপদেষ্টা না পারেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যদি না পারেন, তাহলে এটা তো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। পারলো কই? পারলে তো বলতো যে তোমাদের শর্ত অনুযায়ী আমি আমার জনগণের উপর এখন ভ্যাট বাড়াবো না, অন্যভাবে কোনোখানে করো। সেটা করতে পারেনি। তো এরপরে আবার কয়েকটা কমাচ্ছে বলছে, তো বেশি করে এইটা জনগণের উপর চলে যায়। তারপরে আবার বলল যে এতে এখন তো আবার আপনার বেশি বেশি বক্তব্য আসে প্রেস রিলিজ থেকে, যে প্রধান উপদেষ্টার PS থেকে শুরু করে সবগুলো তো অর্থনীতিবিদ, তারা সুন্দর সুন্দর কথা বলে একবার তো বললো যে এই ভ্যাট বাড়লেও জনগণের উপরে কোনো প্রভাব পড়বে না। তো ভ্যাট দেবে জনগণ, আলটিমেটলি প্রভাব পড়বে না কিভাবে? আরেকটা জিনিস আপনি হিসাব করেন, এইটা কিন্তু হিসাব করে বলে নাই যে যতগুলোতে ভ্যাট বাড়াইলাম তাতে আমার টোটাল এত টাকা আয়, রেভিনিউ বেশি আসবে, সেই ক্যালকুলেশন কিন্তু দেয়া হয় নাই। আর যেখানে প্রভাব পড়বে না, শুল্ক হ্রাস করেছে বা জিরো শুল্ক করেছে, সেটাও শুভঙ্করের ফাঁকি। সেটা হলো আপনি জিরো করলেন আমদানিতে, শুল্ক মিশতেই নিলেন না, সেটা তো আমি ক্রেতা বিবেচনা করব না। আমি বিবেচনা করব বাজারে গিয়ে আগে আলু কয় টাকায় কিনতাম, এখন কততে কিনতেছি, চাল কত ছিল, এখন কত কিনছি।
আগে আমি কত ক্যালোরি পর্যন্ত বাজার করতে পারতাম, এখন পারছি কিনা। তো সেটা বিবেচনা করতে গেলে তো আপনার ওই শুল্ক জিরো যেটা, সেটার বেনিফিট পেলে ব্যবসায়ীরা পেয়েছে বা সিন্ডিকেট পেয়েছে, তারা, জনগণ পায়নি। অতএব দুদিক থেকে জনগণ ক্ষতিগ্রস্ত। কেমন? আর যেটা বললেন আপনি যে কেন দমাতে পারছে না, নাকি মূল্যস্ফীতি কেন কমানো যাচ্ছে না? কমানো যাচ্ছে না একটা ব্যাখ্যা তো এবার দিল যে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের দাম অনেক বেড়েছে, যেমন খাদ্য মুদ্রাস্ফীতি তো 2 ডিজিটের উপরেই চলে গেছে। তারপরে আজকে আরেকটা খবর দেখা গেল যে এটা কমতে আরো 3 মাস অপেক্ষা করতে হবে। চাঁদাবাজির একটা ব্যাপার এখানে উল্লেখ করা হচ্ছে যে চাঁদাবাজি ইস্যুটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আপনি কি মনে করেন যে চাঁদাবাজি শুধু মূল্যস্ফীতির কারণ? না, চাঁদাবাজি মূল্যস্ফীতি শুধু কেন হবে? চাঁদাবাজি একটা অংশ থাকবে। আর এই সরকার যদি বলে, মাস্তান যদি বলা হয়, সবসময় সরকারের চাইতে বড় মাস্তান কেউ হয় না। কারণ লাঠিয়াল, পুলিশ থেকে শুরু করে অন্য সমস্ত শক্তি তো সরকারের। তো চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখন চাঁদাবাজি কারা করতেছে? আওয়ামী লীগ তো পালিয়েছে বলল, তাহলে কারা করতেছে? বললে তো উনি অসন্তুষ্ট হবেন, বলে যে এখন বিএনপি আবার নতুন করে চাঁদাবাজি করতেছে, সে প্রসঙ্গ আসতেছে, কিছু কিছু বহিষ্কার করতেছে। এবং এটা রাজনৈতিকভাবে যারা ক্ষমতার বাইরে অনেক বছর আছে, তারা তাড়াতাড়ি করে ক্ষমতায় আসতে চাইবে, তারা কিছু চাঁদাবাজি করতে চাইবে। এটা আমাদের এখানে পলিটিক্যাল কালচার হয়েছে। ক্ষমতায় আসতে চাইলে তো চাঁদাবাজি করবে না, বরং না, বলেন কি, ক্ষমতায় আসতে হলে চাঁদা লাগে, টাকা লাগে। এখন ইলেকশন কি বিনা টাকা হয় নাকি? এখন ইলেকশন করার প্রচুর ব্যাপার, টাকার ব্যাপার। আপনি মনে করছেন যে নির্বাচন করার জন্য এগুলা, এই চাঁদাবাজি নির্বাচনের জন্য করছে না, এগুলো আপনার অনেক দিন থেকে ক্ষমতার বাইরে থাকলে যা ঘটে। যেমন আমার কাছে একজন আসছে, মনে করেন 3 বার আসছে। আমার কাছে কি নিয়ে আসলো? যেহেতু আমার আমলাদের কিছু জানাশোনা আছে, প্রস্তাব নিয়ে আসলো যে সেক্রেটারি হতে পারে নাই, প্রমোশন পায় নাই, ভালো পোস্টিং পায় নাই, ওইরকম লোক দেন, লোক দিলে তাকে প্রমোশনও দিয়ে দেব, ভালো পোস্টিংও দিয়ে দেব, বিনিময়ে কিছু হাদিয়া লাগবে আর কি। এবং হাদিয়া শুরু হইতে তো বলা হলো 1 কোটির নিচে কথা বলে না। আমি বললাম যে বাবা, আমি তো মরে গেছি 18 বছর আগে, এখন তো চিনি না, যেহেতু আমাকে ভরসা করে আসছে জানাশোনা, তো এইগুলো চলবে। আবার আমি মিছিলে এখন যাদেরকে দেখতেছি, এই যে 31 দফার উপরে তাদের কর্মী সভা মিটিং হইতেছে, তো কয়েকটা জিজ্ঞেস, কিরে বাবা তুমি এখানে, তোমারে কয়দিন আগে না দেখলাম ওই যে আওয়ামী লীগের ওয়ার্ড কমিশনার সেখানে সবগুলা মিটিং। কয় স্যার, আমরা তো যেখানে সুবিধা পাই টাকা দিয়ে সেখানে যাই। তো এইগুলা জেনারেল লোকের কিছুটা থাকবে। মূল্যস্ফীতি কমবে না, কারণ বাজার নিয়ন্ত্রণ সরকার করতে পারে নাই, চালের দাম বেড়ে গেছে, খাদ্যপণ্য যেগুলো সেগুলোতে মূল্যস্ফীতি বেশি হয়েছে। তো এইগুলা রাশ টেনে না ধরলে তো পারবে না।